আমার চ্যানেল বুলসআই স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই জানো যে আমি ইকোনমিক্স পড়ানোর পাশাপাশি বেশ কিছু অফবিট টপিক নিয়েও এখানে আলোচনা করি আমার চ্যানেলে, যেগুলো হয়তো তথাকথিতভাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসে না, কিন্তু জেনে রাখা খুবই দরকার এবং জেনারেল নলেজের জন্য তো বটেই। তাছাড়া হয়তো এই যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা রোজকার লাইফের ডেলি শুনি, কিন্তু হয়তো সেরকমভাবে বুঝি না এটার মানে। তো সেই ওয়ার্ডগুলোকেই কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আমার আজকের এই এপিসোড। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে ক্রিপ্টোকারেন্সি। আজকে আমার এই যে এপিসোড সেটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তোমরা যদি এর আগের এপিসোডগুলো না দেখে থাকো, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে সেখান থেকে তোমরা এই এপিসোডগুলো দেখো এবং আমাকে জানাও যে তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু আলোচনা করব। ক্রিপ্টোকারেন্সি কথাটা কিন্তু খবরের কাগজ থেকে শুরু করে চায়ের আড্ডায় সব জায়গায় আজকাল তোমরা শুনে থাকো, কিন্তু হয়তো সবসময় তোমরা বুঝতে পারো না যে জিনিসটা কি, বা অনেকেই হয়তো বুঝতে পারে না বলেই সেরকমভাবে ইন্টারেস্টেড নয় ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে। তো আজকে আমি খুব সহজ বাংলা ভাষায় কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ক্রিপ্টোকারেন্সি বলার আগে বলি যে আমাদের যে কারেন্সি সিস্টেম সেটা কিন্তু আমাদের যে একদম প্রথম আমরা যখন মানুষ ইভলভ করলো তখন থেকে কিন্তু বিভিন্ন রকম কারেন্সির মধ্যে দিয়ে মানুষ দেখে আসছে যে কীভাবে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হতে পারে। যেমন প্রথমে আমরা কিন্তু জিনিসপত্রের এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু জিনিসপত্র কেনা বেচা করতাম। যেরকম আমি কাউকে একটা 1 বস্তা ধান দিলে সে আমাকে 1 বস্তা গম দিত, কিন্তু এই ধরনের সিস্টেমে অনেক প্রবলেম লক্ষ্য করা গেল এবং তার ফলে আস্তে আস্তে আমরা এই গোল্ড কয়েন বা সিলভার কয়েনের দিকে ছুটলাম। এবং গোল্ড কয়েন সিলভার কয়েনেও দেখা গেল যে এখানেও কিন্তু ট্যাঞ্জিবিলিটি একটা প্রবলেম হচ্ছে, এবং এছাড়াও কিন্তু এই ধরনের যে কয়েনগুলো আছে এগুলোকে লোকজন নিয়ে খাদ মিশিয়ে দিচ্ছে। তো এই সমস্ত প্রবলেমের কারণে আস্তে আস্তে কিন্তু আমাদের যে ইকোনমি সেটা কিন্তু পেপার কারেন্সি বা মডার্ন এখন যে কারেন্সি আমরা ইউজ করি সেই কারেন্সির দিকে ঝুঁকলো। এবং এর পরেও এখন খুব বর্তমানে আধুনিক যুগে যে ধরনের আমরা ট্রানজ্যাকশন করে থাকি, যে আমরা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে কিন্তু ট্রানজ্যাকশন করে থাকি। কোথাও গিয়ে একটা কিউআর কোড স্ক্যান করে কোনো দোকানে আমরা পে করি, বা আমাদের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আমরা জিপে বা পেটিএম এই ধরনের অ্যাপগুলো দিয়ে ট্রান্সফার করে থাকি, কিন্তু এগুলোকে আমরা ডিজিটাল ওয়ালেট বা ডিজিটাল ট্রান্সফার বলে থাকি। তো এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু এক ধরনের ডিজিটাল ট্রান্সফার, কিন্তু নর্মাল ডিজিটাল ট্রান্সফারের সাথে এর কিন্তু মিল থাকলেও প্রচুর অমিল আছে। কাজেই চলো বুঝে নেওয়া যাক যে আজকে এই যে ক্রিপ্টোকারেন্সি এই জিনিসটা ঠিক কী। দেখো, এই যে ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে কিন্তু দুটো কথা লুকিয়ে আছে। একটা কথা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, আর একটা কথা হচ্ছে কারেন্সি। এই যে ক্রিপ্টোগ্রাফি কথাটা, এইটা কিন্তু একটা গ্রিক ওয়ার্ড যেটা হচ্ছে ক্রিপ্টস। সেই ক্রিপ্টস কথাটার থেকে এসছে। ক্রিপ্টস মানে কিন্তু হচ্ছে হিডেন। আমরা ছোটবেলায় স্কুলে এক একজনের কোড নাম দিতাম না, যে আমি যে নামে একজনকে ডাকবো সেটা কেবলমাত্র আমার বন্ধুই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। এই ক্রিপ্টোগ্রাফি হচ্ছে অনেকটা সেই রকম। মানে একটা নর্মাল টেক্সটকে এটা এক রকমের পাজলে পরিণত করে, যে পাজল বা ধাঁধাতে পরিণত করে, যে জিনিসটা শুধুমাত্র যাকে পাঠানো হবে সেই বুঝতে পারবে। অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু শুধুমাত্র রিসিভার ইন্টেন্ডেড, অর্থাৎ শুধুমাত্র যাকে আমি পাঠাবো সেই আমার যে টেক্সট সেটাকে রিসিভ করবে, অন্য কেউ করতে পারবে না। অর্থাৎ এন্ড টু এন্ড কিন্তু এটা এনক্রিপ্টেড। অর্থাৎ এটাকে আমার যে ট্রানজ্যাকশন সেটাকে আমি এমন একটা জটিল ভাষায় সেটাকে আমি ট্রান্সফার করে রেখেছি যে সেই জিনিসটাকে কিন্তু শুধুমাত্র আমি যাকে পাঠাবো সেই অ্যাক্সেস করতে পারবে, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো এইটাই হচ্ছে কিন্তু ক্রিপ্টোকারেন্সির কনসেপ্ট। এই ক্রিপ্টোগ্রাফির সাথে কিন্তু যে কারেন্সি এই ক্রিপ্টোগ্রাফির কনসেপ্ট ইউজ করে তৈরি হয়েছে সেই কারেন্সিটাকেই কিন্তু আমরা বলবো ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি তাহলে কি? ক্রিপ্টোকারেন্সি হলো একটা ডিজিটাল কারেন্সি বা একটা ভার্চুয়াল কারেন্সি। এই ভার্চুয়াল কারেন্সি বা ডিজিটাল কারেন্সির সাথে নর্মাল কারেন্সির কি ডিফারেন্স দেখো। নর্মাল কারেন্সির ক্ষেত্রে কিন্তু এই নর্মাল কারেন্সি যখনই আরবিআই প্রিন্ট করে তার এগেনস্টে কিন্তু কিছুটা ফিজিক্যাল অ্যাসেট তারা স্টোর করে, গোল্ডের ফর্মে করে বা কোনো বন্ডের ফর্মে করে। কিন্তু এই ধরনের ক্রিপ্টোকারেন্সির মতো যে কারেন্সিগুলো, এগুলোর কিন্তু এগেনস্টে কোনো ফিজিক্যাল অ্যাসেট থাকে না। এটা কিন্তু শুধুমাত্র যে সাপ্লাই ডিমান্ড মেকানিজম আছে আমাদের ইকোনমিক্সের, সেই সাপ্লাই ডিমান্ড মেকানিজম এবং কিন্তু মানুষের বিশ্বাসের ওপর ডিপেন্ড করে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি চলে। এর এগেনস্টে কিন্তু কোথাও কোনো ফিজিক্যাল অ্যাসেট স্টোর করা থাকে না। তাহলে এটা হলো একটা ডিজিটাল কারেন্সি, এবং এটা এই শুধুমাত্র কোনো রকম ফিজিক্যাল অ্যাসেট এটার এগেনস্টে স্টোর করা থাকে না, এবং এটা একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবেই কিন্তু কনসিডার করা হয়। অর্থাৎ এটা কিন্তু একটা যে কোনো জিনিসপত্র কেনা বেচা করতে, গুডস অ্যান্ড সার্ভিসেস কেনা বেচা করতে কিন্তু এটা
কাজে লাগার কথা, কিন্তু সেটা লাগে কি লাগে না সেটা আমরা পরে আলোচনা করব। মোট কথা এটা একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এইটা কিন্তু একটা কম্পিউটার নেটওয়ার্কের থ্রু দিয়ে কাজ করে, যে কম্পিউটার নেটওয়ার্কটার থ্রু মধ্যে কিন্তু যে কেউ পার্টিসিপেন্ট হতে পারে। ধরে নাও একটা 4টে কম্পিউটারের একটা নেটওয়ার্ক আছে, যখনই কোনো ট্রানজাকশন হবে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, তখনই এই প্রত্যেকটা নেটওয়ার্কের যে নটগুলো আছে তার মধ্যে দিয়ে কিন্তু এই ট্রানজাকশনটা যাবে এবং ভেরিফাই হবে। এই কিন্তু এতগুলো মিডিয়ামের মধ্যে দিয়ে এটা ট্রান্সফার হওয়ার জন্য কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির কনসেপ্টটা ভীষণ সিকিওর। অর্থাৎ এটাকে কিন্তু খুব সহজেই কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারে না বা হ্যাক করতে পারে না, যেহেতু এতগুলো কম্পিউটার দিয়ে এই ক্রিপ্টোকারেন্সিটা ভেরিফাইড হচ্ছে। এবং আরেকটা জিনিস দেখো, নর্মাল যে কারেন্সি সেই কারেন্সি কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল করে কিংবা কোনো ব্যাংক কন্ট্রোল করে। অর্থাৎ আমি যদি আমার বন্ধুকে কোনো টাকা পাঠাই, সেটা কিন্তু একটা ব্যাংকের মধ্যে দিয়ে যায়। ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু এরকম কোনো ইন্টারমিডিয়ারিজ থাকে না বা কোনো সেন্ট্রালাইজড অথরিটি থাকে না যাদের মধ্যে এই ক্রিপ্টোকারেন্সিটাকে কন্ট্রোল করার পাওয়ার আছে। অর্থাৎ এই ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কিন্তু পুরোটাই ডিসেন্ট্রালাইজড। অর্থাৎ এটা কোনো রকম সেন্ট্রাল এটার অথরিটি নেই, কোনো ব্যাংক নেই, কোনো গভর্নমেন্ট নেই। এটা কিন্তু কয়েকটা খালি কম্পিউটারের নেটওয়ার্কের থ্রু দিয়ে কিন্তু এই কারেন্সিটা কাজ করে, এবং সেই জন্য কিন্তু এই কারেন্সিটার অনেক সুবিধা এবং অসুবিধাও থাকে। তাহলে ক্রিপ্টোকারেন্সি হলো একটা ডিজিটাল কারেন্সি, যেটা কোনো ফিজিক্যাল অ্যাসেট দিয়ে ব্যাকড আপ নয়। এটা একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ এবং এটা একটা কম্পিউটার নেটওয়ার্কের থ্রু দিয়ে ট্রানজাক্টেড হয়, এবং এটা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে দিয়ে চলে। অর্থাৎ এর কোনো ইন্টারমিডিয়ারিজ বা কন্ট্রোলিং অথরিটি কিন্তু থাকে না। গভর্নমেন্ট, ব্যাংক, এই কথাগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে একদমই খাটে না। এটা গেল ক্রিপ্টোকারেন্সি কাকে বলে। এবার আমি একটা তোমাদেরকে উদাহরণ দিই। ধরে নাও আমি আমার বন্ধুকে একটা টাকা পাঠাবো। এবার আমার বন্ধু থাকে ইউএসএতে, সে ডলারে টাকা নিতে চায় আর আমি পাঠাতে চাই রুপিজে। তখন আমি কি করি, আমি ব্যাংকে যাই এবং ব্যাংকে গিয়ে আমি বলি আমি আমার বন্ধুকে এরকম টাকা পাঠাতে চাই, ফর্ম ফিল আপ করি। তারা আমার টাকাটাকে ডলারে কনভার্ট করতে কিছুটা টাইম নেয় এবং আমার বন্ধুকে তারপর ট্রান্সফার করে এবং ভেরিফিকেশন হয়, পেপার ওয়ার্ক হয় যে আমি আর আমার বন্ধু অথেন্টিক কিনা। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কি হয়, এই যে মিডিয়ামটা, এই মিডিয়ামটাই কিন্তু আমরা অমিট করে দিই। অর্থাৎ আমি ডাইরেক্ট আমার বন্ধুকে কিন্তু টাকা পাঠাতে পারি খুব অল্প সময়ের মধ্যে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, এবং এখানে কিন্তু কোনো কন্ট্রোলিং বা রেগুলেটিং অথরিটি থাকে না। আমি আমার বন্ধুকে যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, কি হতে পারে দেখো, 3টে সিনারিও হতে পারে। টাকা ব্যাংক ফেলিয়ার হতে পারে, যে ব্যাংকের সার্ভার ডাউন আছে, টাকা গেল না। আমার লিমিট এক্সিড করতে পারে, অর্থাৎ আমার যে ব্যাংকের ট্রানজাকশন লিমিট সেটা এক্সিড করার জন্য ট্রানজাকশন ফেল হতে পারে। আমার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, অর্থাৎ আমার আইডেন্টিটি থেফট হতে পারে। এইভাবে কিন্তু আমার ট্রানজাকশনটা ফেল হতে পারে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কিন্তু এগুলো কোনোটাই হয় না। কেন হয় না দেখো, যেহেতু কোনো ইন্টারমিডিয়ারিজ থাকে না, সেহেতু কিন্তু কোনো রকম ট্রানজাকশন কস্টও থাকে না, মানে ভীষণ লো একটা ট্রানজাকশন কস্ট। অর্থাৎ ব্যাংক আমাদের কাছে প্রতি ট্রানজাকশনের জন্য যে কস্টটা নেয়, ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সেটা নেগলিজেবল। এবং কি হয়, যেহেতু কোনো ব্যাংক থাকে না মাঝখানে, তাই কিন্তু নো ফেলিয়ার, কোনো কিন্তু ট্রানজাকশনের ফেলিয়ার হয় না। কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ থাকে না, কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি কিন্তু এই ধরনের ট্রানজাকশনকে আটকাতে পারে না। আর কি হয়, যে এই ট্রানজাকশনটা যেহেতু অনেকগুলো নেটওয়ার্কের মধ্যে দিয়ে ভেরিফাইড হয়, প্রত্যেকটা নেটওয়ার্কের নট দিয়ে যেহেতু ভেরিফাইড হয়, সেহেতু কিন্তু এই ট্রানজাকশনটা ভীষণ পরিমাণে সিকিওর। অর্থাৎ এখানে কিন্তু হ্যাকিং এর চান্স একদম থাকে না বললেই চলে। হয় না তা নয়, কিন্তু একদম থাকে না বললেই চলে, একদমই নেগলিজেবল। এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সির সুবিধা। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ক্রিপ্টোকারেন্সি কি শুধুই তাহলে সুবিধা দেয়, কোনো অসুবিধা তাহলে কি দেয় না ক্রিপ্টোকারেন্সি? না, ক্রিপ্টোকারেন্সির অসুবিধাও আছে। ক্রিপ্টোকারেন্সির যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে এটা ভীষণ পরিমাণে ভলাটাইল। অর্থাৎ যেহেতু এটা শুধুমাত্র বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, কোনো এর পিছনে ফিজিক্যাল অ্যাসেট নেই, সেহেতু কিন্তু এইটার দাম ওঠা পড়া করতেই থাকে। যেমন একটা উদাহরণ দিই, 2017 সালে বিটকয়েনের দাম ছিল $19,000, কিন্তু সেটা 2020 সালের মার্চ মাস নাগাদ হঠাৎই $4,000 নেমে চলে আসে। কাজে বুঝতে পারছো যে এই মার্কেটটা কিরকম পরিমাণে ভলাটাইল, যখন ইচ্ছা উঠতে পারে, যখন ইচ্ছা পড়তে পারে।
এইটা গেল 1 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ। 2 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে ক্রিপ্টোকারেন্সি, এটা কিন্তু অ্যানোনিমাস ট্রানজাকশন হয়, অর্থাৎ কে পাঠাচ্ছে আর কাকে পাঠানো হচ্ছে ওই যে যেহেতু পাজল ফর্মে পাঠানো হচ্ছে সেহেতু কিন্তু কেউ জানতে পারে না, এবং কোনো রকমের সেন্ট্রাল অথরিটি না থাকার কারণে কোনো রেকর্ডও থাকে না। সেই কারণে কিন্তু এই ধরনের যে ট্রানজাকশন সেটা কিন্তু অনেক ধরনের ইলিগাল যে ট্রানজাকশন, অর্থাৎ কিনা ধরে নাও ড্রাগ বিজনেস বা ধরে নাও তোমার টেরার ফান্ডিং, এই ধরনের যে বিজনেস সেগুলোকে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি দিয়ে করা যায়। ডার্ক ওয়েবের নাম তোমরা অনেকেই শুনেছো, সেখানে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি দিয়ে ট্রানজাকশন হয়। কাজেই এই যে অ্যানোনিমাস হওয়াটা সেটা কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। এবং নেক্সট আরেকটা যে ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু কোনো সেন্ট্রাল অথরিটি নেই সেহেতু কিন্তু এই যে ট্রানজাকশনগুলো হয় সেটা কিন্তু ইরিভার্সেবল। মানে ধরো আমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে 354 এবং কেউ আমাকে ভুল করে 345 নাম্বার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এবার কেউ তো জানে না এই 345 অ্যাকাউন্টটা কার। যদি ব্যাংক থাকতো সে বলে দিত 345 অ্যাকাউন্টটা অমুকের, সেক্ষেত্রে কিন্তু ট্রানজাকশন রিভার্স হতো। কিন্তু এইখানে কিন্তু কোনো রিভার্স হয় না কোনো ট্রানজাকশন, একবার হয়ে গেল মানে হয়ে গেল। এর যেমন সুবিধাও আছে যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু ডাবল পেমেন্ট করা যায় না, একবারই কিন্তু পেমেন্ট হয়, যেহেতু এই ট্রানজাকশন কোনো রকম ইরিভার্সেবল নয়, মানে রিভার্সেবল নয়। কিন্তু এটা কিন্তু একটা বড় অসুবিধাও যে ভুল করে যদি একবার ট্রানজাকশন হয়ে যায় আর কিন্তু রিভার্সেবল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজে ক্রিপ্টোকারেন্সির কিন্তু এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এরপরে একটা কোশ্চেন তোমরা আমাকে করতে পারো যে ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে বা কোন মেথডে কাজ করে। যে মেথডটাই কাজ করে সেই মেথডটার নাম হচ্ছে ব্লকচেইন মেথড। এই ব্লকচেইনটা কিন্তু হচ্ছে একদমই ব্যাংকের যে লেজার হয় বা ব্যাংকের যে খাতা হয় সেই ব্যাংকের লেজারের মতো। এটা কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনকে রেকর্ড করে এই ব্লকচেইন মেথডের মাধ্যমে। এবং এই যে ব্যাংকের লেজারের মতো জিনিসটা, এটা কিন্তু ব্যাংকের লেজারের মতো হলেও একটা বড়সড় এটার অমিল আছে। সেটা হচ্ছে ব্যাংক লেজার যেরকম একটা সেন্ট্রাল অথরিটি কন্ট্রোল করে, একটা ব্যাংক কন্ট্রোল করে, ব্লকচেইন কিন্তু একটা অনেকগুলো নেটওয়ার্কের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে। কাজে এইটা কিন্তু হচ্ছে ব্যাংক লেজারের সাথে এর একটা বড় অমিল, অর্থাৎ জিনিসটার কনসেপ্টটা কিন্তু হিসাবের খাতা হলেও এটা ঠিক হিসাবের খাতা নয়। এবং এই ব্লকচেইন মেথডটা কিভাবে কাজ করে তোমাদের বলি। ব্লকচেইনের মধ্যে দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে চেইন। এই যে ব্লকচেইন মেথড, এখানে কিন্তু কি হয় অনেকগুলো ব্লক থাকে। ধরে নিই একটা ব্লক আছে, ব্লক এ। এবার যখন আমি আমার বন্ধুকে কোনো জিনিস ট্রানজাকশন করছি তখন যে ডেটাগুলো, অর্থাৎ কে পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে, কখন পাঠানো হচ্ছে, সেগুলো কিন্তু এই ব্লকটার মধ্যে স্টোর হচ্ছে। এবার স্টোর হতে হতে যখন এটা ভর্তি হয়ে যাবে তখন কিন্তু আর একটা নতুন ব্লক জেনারেট হবে বি। এবার সেটাও যখন ভর্তি হয়ে যাবে আর একটা নতুন ব্লক জেনারেট হবে সি। এবার এই যে বি ব্লকটা ক্রিয়েট হলো, এটা কিন্তু ইন্ডিকেট করবে এই লাস্ট যে ব্লকটা ছিল এটা লাস্ট ট্রানজাকশনটার উপর। একইভাবে সি ইন্ডিকেট করবে বি এর লাস্ট ট্রানজাকশনটার উপর। অর্থাৎ এক ধরনের টাইম স্ট্যাম্প বা কিন্তু ওই হ্যাশ বলে একটা কনসেপ্ট হয়, সেই হ্যাশিং এর কনসেপ্ট দিয়ে কিন্তু এই প্রত্যেকটা ট্রানজাকশন মার্ক করা থাকবে। কাজেই এই যে ব্লকগুলো এরা কিন্তু একটা চেনের মতো জিনিস সৃষ্টি করবে, সেই জন্য এই মেথডটাকে বলা হয় ব্লকচেন। এবার যেহেতু এরা চেনের মতো মেথড সৃষ্টি করবে, সেই জন্য এখান থেকে যদি আমি চাই যে একটা ডেটাকে আমি ইরেজ করে দিতে চাই, পরিষ্কার বোঝা যাবে যে এখান থেকে কিছু একটা মিসিং, যেহেতু এই ডেটাটা এটার দিকে ইন্ডিকেট করছিল। সেই জন্য কিন্তু এই যে প্রসেসটা সেখান থেকে কোনো কিছু ইরেজ করা যায় না, অর্থাৎ এই যে ক্রিপ্টোকারেন্সির যে মেথডটা সেটা কিন্তু ইমিউটেবল, অর্থাৎ কোনোভাবেই কিন্তু এটাকে মিউট করা যায় না। এবং যেহেতু এটা মানে এতটাই লিঙ্ক একটা অন্যটার সাথে, সেই কারণে কেউ যদি হ্যাক করতে চায় বা ট্যাম্পার করতে চায় কোনো ডেটাকে, সেটাও কিন্তু সে পেরে ওঠে না। এই এনক্রিপ্টেড সে যখনই একটা ডেটাকে অ্যাক্সেস করতে যাবে তখন অন্য ডেটাগুলোও কিন্তু তার সাথে ট্যাম্পার, তাকে মানে গোটা চেনটাকে তাকে এফেক্ট করতে হবে। এবং চেনটাকে এফেক্ট করার জন্য যে পরিমাণ কম্পিউটিং পাওয়ার লাগবে, যে পরিমাণ মানে কোডিংয়ের জন্য যে ধরনের সুপার কম্পিউটার লাগবে, সেটাকে অ্যাক্সেস করা কিন্তু একজন হ্যাকারের পক্ষে ভীষণ ভীষণ কঠিন। হ্যাকিং যে হয় না তা নয়, 2018 সালেই দুটো বড় হ্যাকিং হয়েছিল, কিন্তু সেটার চান্স হচ্ছে ভীষণ মিনিমাল, কারণ এই প্রসেসটা, এই ব্লকচেন মেথডটাকে ব্রেক করা নেক্সট টু হচ্ছে ইম্পসিবল একটা মেথড। সেই জন্য বলা হয় যে এটা ভীষণ ভীষণ সিকিউর একটা মেথড, এবং এই ব্লকচেন মেথডের মধ্যে দিয়ে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিটা কাজ করে। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ক্রিপ্টোকারেন্সি কত রকমের হয়।
ক্রিপ্টোকারেন্সি যেরকম টাকা অনেক রকমের হয়, 10 টাকার নোট, 5 টাকার নোট, সেরকম কিন্তু ক্রিপ্টোকারেন্সি 18,465টা ক্রিপ্টোকারেন্সি বর্তমান, যার মধ্যে আছে বিটকয়েন, যেটার নাম তোমরা অনেকেই শুনেছো, টেদার বলে একটা আছে, ইথেরিয়াম বলে একটা আছে। এই সমস্তগুলো ক্রিপ্টোকারেন্সি কিন্তু আলাদা আলাদা পারপাস আছে, আলাদা আলাদা কাজ আছে। কাজে এই সমস্ত যে কারেন্সি, এদের আলাদা আলাদা ফিচার্সও আছে। তো এই যে ক্রিপ্টোকারেন্সির যে বিভিন্ন টাইপ, এরপরে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো এই ক্রিপ্টোকারেন্সির তো এত কথা বুঝলাম, এবার এরা কি আদৌ লিগাল না ইলিগাল? তা লিগাল হলে আমরা কেন এতে ট্রানজাকশন করি না? এই কেন করি না এটাকে বোঝানোর জন্য কিন্তু একটা ছোট্ট করে আমি এটার অ্যান্সার দেব যে এটা লিগাল না ইলিগাল। ক্রিপ্টোকারেন্সি কিন্তু ইন্ডিয়াতে 2018 সালে আরবিআই ব্যান করে দিয়েছিল ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, কিন্তু এখন কিন্তু আবার নতুন করে 2020 সালে সুপ্রিম কোর্ট সমস্ত ব্যানিং তুলে নিয়েছে। কাজে ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমাদের দেশে ট্রেড করা যায় এবং বর্তমান বাজেটেও কিন্তু 30% ট্যাক্স বসানো হয়েছে এই ক্রিপ্টোকারেন্সি থেকে যে লাভ হবে সেই প্রফিটের উপরে। এবং বর্তমানে আমাদের দেশে এই ক্রিপ্টোকারেন্সির যে ট্রেডিং সেটা লিগাল হলেও এটা কিন্তু লিগাল টেন্ডার নয়। লিগাল টেন্ডার আমরা কাকে বলি? কোনো ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, অর্থাৎ কোনো জিনিস কিনে আমরা যখন সেই জিনিসটার দাম দিই, সেইটাকে যে জিনিস দিয়ে সেটার দাম দেওয়া যায় সেইটাকেই কিন্তু আমরা বলি লিগাল টেন্ডার, অর্থাৎ টাকা কিন্তু একটা লিগাল টেন্ডার। কিন্তু আমি যদি এখন দোকানে গিয়ে বলি যে আমাকে তুমি 1 বস্তা ধান দাও, তার বদলে তুমি আমার কিছুটা ক্রিপ্টোকারেন্সি নাও, সেটা কিন্তু আমাদের দেশে লিগাল নয়। এবং আমি যদি ইভেন আমাদের যে শেয়ার মার্কেট আছে, সেই শেয়ার আমি যদি কাউকে বলি যে নাও ভাই আমাকে এই জিনিসটা দাও, তার বদলে তুমি রিলায়েন্সের 4টে শেয়ার নিয়ে নাও, সেটাও কিন্তু আমাদের দেশে লিগাল নয়। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং লিগাল হলেও ক্রিপ্টোকারেন্সি কিন্তু লিগাল টেন্ডার নয়। একটাই দেশ আছে পৃথিবীর মধ্যে এখন অবধি, যারা হচ্ছে এল সালভাডর, যারা কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিকে লিগাল টেন্ডারের তকমা দিয়েছে। অর্থাৎ এই দেশে কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে লিগাল টেন্ডার হিসেবে এক্সচেঞ্জ করা যায়। জাপান কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে বলেছে যে ফিজিক্যাল অ্যাসেট, মানে একটা প্রপার্টি হিসাবে কিন্তু তকমা দিয়েছে। অর্থাৎ কারোর কাছে যদি ফিজিক্যাল অ্যাসেট থাকে সেটাকে আমি প্রপার্টি বলতে পারবো জাপানে। আবার চায়না কি করেছে? চায়না সমস্ত রকম ট্রেডিং এবং কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি নতুন জেনারেট করা, যেটাকে ক্রিপ্টোকারেন্সির মাইনিং বলা হয়, সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে ব্যান করে রেখেছে চায়না। অর্থাৎ বিভিন্ন দেশ বদল হওয়ার সাথে সাথে কিন্তু ক্রিপ্টোকারেন্সির যে স্ট্যাটাস, অর্থাৎ লিগাল না ইলিগাল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তবে ইন্ডিয়াতে এখন অবধি কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিকে রেগুলেট করার জন্য সেরকম কোনো ল এখনো আসেনি। এবং এই ক্রিপ্টোকারেন্সি লিগাল না ইলিগাল বলার পরেই যে কোশ্চেনটা সাধারণভাবে চলে আসে যে তাহলে কি ক্রিপ্টোকারেন্সি কেনা যেতে পারে, আর কেনা যেতে পারলে কিভাবে কেনা যেতে পারে? ক্রিপ্টোকারেন্সি কেনা যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি আমরা হয় ট্র্যাডিশনাল যে ব্রোকার আছে তাদের মাধ্যমে কিনতে পারি, বা এই ক্রিপ্টোকারেন্সির যে এক্সচেঞ্জ হয় সেই এক্সচেঞ্জ থেকে আমরা কিনতে পারি টাকার বদলে। কিন্তু এতে ইনভেস্ট করার কিন্তু বেশ কিছু রিস্ক আছে। প্রথম যেটা বলেছিলাম যে এটা ভীষণ ভলাটাইল, কাজেই ক্রিপ্টোকারেন্সি কিন্তু টাকা ওঠানামা হতে পারে, কাজে এখানে ইনভেস্ট করা কিন্তু ভীষণ রিস্কি। নেক্সট হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু হ্যাক হয়েছে, হ্যাক হয়নি এরকম নয়, কাজে ক্রিপ্টোকারেন্সিও কিন্তু হ্যাক হতে পারে। নেক্সট সেটা হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সিকে মানে নির্ভর করে অনেক ধরনের কিন্তু ভুয়ো স্কিম বা পঞ্জি স্কিম যেগুলো হয় সেগুলো চলে, বা নানান রকমের স্ক্যাম চলে। তাতে সেই জন্য কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত যে আদৌ ক্রিপ্টোকারেন্সিতে আমি ইনভেস্ট করতে চাই কিনা। আর যদি করতে চাই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট, তাহলে কিন্তু অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনেক স্টক ব্রোকার আছে এবং অনেক এই ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ আছে, যেখান থেকে কিন্তু আমরা গিয়ে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারি। তো এই গেল আজকের আমার যে ক্লাস, সেই ক্লাসে আমি কিন্তু ক্রিপ্টোকারেন্সির যে ডেফিনেশন, কিভাবে কাজ করে, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা লিগাল কিনা এবং কিভাবে আমরা এতে ইনভেস্ট করতে পারি, সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করলাম। আশা করি আজকের পর থেকে তোমাদের ক্রিপ্টোকারেন্সি জিনিসটা খুব একটা মানে ভিনগ্রহের জিনিস মনে হবে না, বুঝতে পারবে। এর নেক্সট ক্লাসে কিন্তু আমি একটা পার্টিকুলার ক্রিপ্টোকারেন্সি যেটা খুব পপুলার, সেই বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং বিটকয়েন কিভাবে নতুন বিটকয়েন এন্ট্রি হয় মার্কেটে, সেটা নিয়ে কথা বলবো। তো আমার যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং আর কি কি টপিকের উপর তোমরা জানতে চাও সেই টপিকগুলো আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।